বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই অবগত আছো যে বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে অনলাইন ক্লাস চালু করা হয়েছে। সেটার আলোকে দৌলতপুর কলেজ কর্তৃক আয়োজিত 2020-21 শিক্ষাবর্ষ এইচএসসি বিএমের আমি আজকে তোমাদেরকে প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং এই সাবজেক্ট সম্পর্কে আমরা তৃতীয় অধ্যায়ের মজুদ মাল নিয়ন্ত্রণ এটা সম্পর্কে আজকে তোমাদেরকে আলোচনা করব। তার আগে একটু বলে নিই, প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং এই সাবজেক্টটা দুটা ট্রেডের আছে। একটা ট্রেড হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, আর একটা ট্রেড হিসাব বিজ্ঞান ট্রেড। এই দুই ট্রেডের অর্থাৎ কম্পিউটার ট্রেড আর হিসাব বিজ্ঞান ট্রেড, এই দুইটা ট্রেডের শুধুমাত্র এই সাবজেক্টটা তোমাদেরকে অধ্যয়ন করা লাগবে। তো আমি এখন তোমাদেরকে এইটা মজুদ মাল নিয়ন্ত্রণ কিভাবে রাখা যায় সেটা সম্পর্কে তোমাদেরকে আমি জানাবো। তার আগে আমি বলে থাকি যে প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং এইচএসসি বিএমের আমরা এখানে দুইটা পদ্ধতি সাধারণত আমাদের সিলেবাসে আছে। সেই দুইটা পদ্ধতি সম্পর্কে তোমাদেরকে আগে একটু আলোকপাত করি। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটু দেখো, আসলে মজুদ মাল নিয়ন্ত্রণ এইটা আমরা দুই পদ্ধতিতে ব্যবহার করে থাকি। এক পদ্ধতি হচ্ছে ফিপো পদ্ধতি বলা হয়। ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফিপো পদ্ধতিকে বলা হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ বাংলায় বলা হয় আগের মাল আগে ছাড়া পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করি, দেখো ফিপো আমি এটাকে লিখছি, দেখো ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগের মাল আগে ছাড়া পদ্ধতি। এই পদ্ধতি আমরা ব্যবহার করতে পারবো। আর একটা পদ্ধতি আছে লিপো পদ্ধতি। লিপো লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে কি লিপো পদ্ধতি হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে শেষের মাল আগে ছাড়া পদ্ধতি বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এই দুই পদ্ধতিতে আমরা সাধারণত এইচএসসি বিএমের যে প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিংয়ের যে অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে মজুদ মাল নিয়ন্ত্রণ আছে, সেটাতে আমরা এই দুই পদ্ধতিতে সাধারণত হিসাব করে থাকি। তো তদ্রূপ সেই হিসাব আমরা একটা ছকের মাধ্যমে করব। এবং 2017 সালের একটি অঙ্ক এসেছিল তোমাদের, সেই সাল অনুসারে আমি অঙ্কটা এখানে ওঠানো আছে। সেই আলোকে আমরা এখন কি করব, সেই অঙ্কটা তোমাদেরকে উপস্থাপন করব। তার আগে একটু বলে থাকি, মজুদ মাল নিয়ন্ত্রণ আমরা কিভাবে রাখি। তো এই দুই পদ্ধতিতে রাখি। তার আলোকে আমরা দেখো একটি গোডাউন বা একটা গুদামে যখন আমরা কোনো প্রোডাক্ট রাখবো, সেই প্রোডাক্টটা কিভাবে রাখলে এটা হিসাব রাখতে সুবিধা হবে। যে এই গোডাউনে রাখলে আমরা যে পদ্ধতি ব্যবহার করব, তার আজকে আমরা যে অঙ্ক দেওয়া আছে দেখো ফিপো পদ্ধতি। এই ফিপো পদ্ধতিতে রাখলে কেমন হবে সেটা তোমাদেরকে আমি দেখাবো এখন।
তাহলে আমাদের অঙ্কে বলল যে নিম্নে বর্ণিত তথ্য হতে আগের মাল আগে ছাড়া পদ্ধতি, যেটা আমি দেখালাম যে ফিপো পদ্ধতি। এই যে ফিপো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এই পদ্ধতিতে মাল খতিয়ানে প্রস্তুত করো। 2016 সালে জানুয়ারি 1 তারিখ দিয়ে হিসাবটা দিয়েছে, সেই হিসাবের আলোকে আমরা এখানে 30 তারিখ পর্যন্ত দিয়েছে, 1 থেকে 30 তারিখ পর্যন্ত। এই 30 তারিখ পর্যন্ত যে হিসাবগুলো আছে সেই হিসাবগুলো কীভাবে রাখবো সেই ছক আকারে আমি তোমাদেরকে এখন দেখাবো যে কোন ছকে রাখলে সেটা সুবিধাজনক হবে। তো আমাদের অঙ্কে যেহেতু দিয়েছে কি পদ্ধতি, ফিপো পদ্ধতিতে, আমরা ফিপো পদ্ধতিতে রাখলে কেমন হবে সেটা তোমাদেরকে এখন দেখাবো। সেটা দেখো, আগে আমরা একটা এই মাল খতিয়ানের একটা হিসাবের আমরা কি করব, একটা ছক আঁকতে হবো। এই ছকটা দেখো, প্রথমে আমি একটা লিখি মাল খতিয়ান হিসাব। মাল খতিয়ান হিসাব পদ্ধতিটা লিখবো, কি পদ্ধতি বলছে, আগে ছাড়া পদ্ধতি। সংক্ষিপ্ত লিখলাম ফিপো পদ্ধতি। এখানে আরো লেখা যায় মালের বর্ণনা ডট ডট ডট, তারপরে এখানে আমরা হচ্ছে কি করব, কোড নাম্বার ব্যবহার করতে পারবো। মালের যে কোড নাম্বার থাকবে, কোড নং, এটা ব্যবহার করতে পারবো। তারপরে এটা হচ্ছে বিল নম্বর। যাই হোক, আমি অত আর কিছু লিখছি না। এই মালের বর্ণনা, কোড নম্বর, এই পাশে আছে মালের সর্বোচ্চ সীমা, মালের হচ্ছে সর্বনিম্ন সীমা, পূর্ণ ফরমাইশ, এগুলো লিখতে হয়। তো আমাদের জায়গা সংকট থাকার কারণে আমরা লিখছি না, আমরা ছক আকারে এটা দেখাই। সর্বপ্রথম একটি মোটা করে দাগ টানতে হবে। খেয়াল করি কিভাবে আমরা দাগটা টানছি, একটু খেয়াল করব। এখানে হবে তারিখ, বিবরণ, দাগগুলো আগে টেনে নিই। এই হলো ছক। ছকে আমরা এখন লিখব, তারিখ লিখছি, বিবরণ লিখছি। প্রথমে লিখব হচ্ছে প্রাপ্তি, প্রাপ্তি। তারপরে ইস্যু বা নির্গমন, ইস্যু অথবা নির্গমন, মানে একটি গুদাম থেকে যেগুলো মনে করো গোদাম থেকে চলে যাবে বা ছাড়া হবে সেগুলো হচ্ছে ইস্যুর ঘরে বসবে, আর যেগুলো হচ্ছে প্রাপ্তি, আমরা যেগুলো ক্রয় করব সেগুলো হচ্ছে প্রাপ্তির ঘরে বসাবো। এখন ক্রয় কতটুক করলাম আর কতটুক ছাড়লাম, এটার হিসাব রাখার জন্য আমাদের কি করতে হবে, সর্বোপরি একটা ব্যালেন্স থাকা লাগবে। সেই ব্যালেন্সটা আমরা এখন এখানে দেব। ব্যালেন্স বা উদ্বৃত্ত বলা হয়। উদ্বৃত্ত। তাহলে এই যে এই ঘরের মধ্যে লিখবো আমরা, এখানে আমরা দেখব যে একক প্রতি পরিমাণ, পরিমাণ একক, তারপরে হার, মূল্য, প্রত্যেকটাই লিখব পরিমাণ, হার,
মূল্য, পরিমাণ, হার, মূল্য। এই হলো ছক, মাল খতিয়ান হিসাবের ফিফো পদ্ধতির ছক। তাহলে মালের বর্ণনা, কোড নাম্বার, বিন নাম্বার, মালের সর্বোচ্চ সীমা, মালের সর্বনিম্ন সীমা এখানে আমরা লিখতে পারবো এবং হচ্ছে পূর্ণ ফরমাইশ লেখা যায়। তো এইবার আমরা দেখি অঙ্কটা কি আছে। অঙ্কতে দেখো 2016 সালে জানুয়ারির 1 তারিখে প্রারম্ভিক মজুদ 100 একক, প্রতি একক কত টাকা বলছে? 5 টাকা দরে। তাহলে প্রতি একক কত টাকা? 5 টাকা দরে। আমরা 5 টাকা দর অনুসারে আমরা এখন প্রারম্ভিক জেড টানব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী একটা খেয়াল করি, এখানে কত সাল আছে? 2016 সাল। 2016 সাল দিলাম। কি মাস? জানুয়ারি মাস। জানুয়ারি কয় তারিখ? 1 তারিখ। বলছে প্রারম্ভিক মজুদ। আসলে কোনো গুদামে মাসের শেষে যেটা মনে করো থেকে যায় সেটাকে আমরা হচ্ছে ক্লোজিং বলে থাকি, এবং যে মাসের শুরুতে থাকে সেটাকে বলা হয় প্রারম্ভিক বলা হয়। তো আমাদের তদ্রূপ এটা হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখে প্রারম্ভিক কিছু মজুদ ছিল, সেগুলো আমরা এখন আগে দেখাবো। তাহলে আমরা লিখব প্রারম্ভিক জের বা প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ কত একক? 100 একক। তাহলে পরিমাণে ঘরে লিখব 100। একক প্রতি কয় টাকা রেট? 5 টাকা। তাহলে 5 টাকা। 5 টাকা হলে কত হবে? 500 টাকা। এটার সাথে এটা আমরা কি করব? গুণ করব। এটা হলো 500 টাকা হলো। দেখো এই জানুয়ারির 1 তারিখে কোনো ইস্যু করিনি বা নির্গমনও হয়নি, তাই আমাদের ব্যালেন্স করার সময় এটা আমরা সরাসরি এখানে বসে যাবে। তাহলে পরিমাণের ঘরে 100, হার, মূল্য। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে একটু খেয়াল করি যে এই যে 12 তারিখে, এই 1 তারিখে যে প্রারম্ভিক মজুদ একক ছিল সেটা আমরা সরাসরি বসাই দিলাম প্রাপ্তির ঘরে, যেহেতু প্রারম্ভিক জের, এবং ব্যালেন্সে এখন অবস্থান করছে কত দেখো? 100। পরিমাণ হচ্ছে 100 একক, আর হার কয় টাকার? 5 টাকা। মূল্য কত? 500 টাকা। 500 টাকা আমাদের প্রারম্ভিক জের আছে। এখন পরবর্তী তারিখে দেখব কি বলছে। 5 তারিখে বলছে ক্রয় 500 একক, প্রতি একক কত? 5 টাকা 20 পয়সা দরে। তো আমরা এটা ক্লোজ করে দিতে পারি, এবং ক্লোজ না করে করা যাবে, তো আমরা এটা ক্লোজ করে দিই। এটা ক্লোজ করে দিলে এখানে আমরা ব্যালেন্সটা টেনে দেব। এই জন্য টানবো যে দেখো আমরা পদ্ধতি করছি কি? ফিফো পদ্ধতি, আগের মাল আগে ছাড়া পদ্ধতি। আগের মাল এখানে দেখো বলছে, বলে আগের মাল আগে ছাড়া পদ্ধতি। তাহলে যেটা আগে আসবে সেটা যদি আমরা এখন বুঝতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? ব্যালেন্সগুলো ধারাবাহিকভাবে রাখতে হবে, কোনটা আগের কোনটা পরের চিনার উপায়ের জন্য। তো এখন আমরা দেখি কয় তারিখ? জানুয়ারির 5 তারিখ। আচ্ছা এগুলো না দিলেও হবে। 5 তারিখ। 5 তারিখে আমরা লিখব ক্রয়। ক্রয় করলে কি হয়? যদি কোনো প্রোডাক্ট আমরা ক্রয় করি সেই ক্ষেত্রে আমরা কি হবে? এটা প্রাপ্তির ঘরে বসবে। তাহলে আমরা ক্রয় হিসাবে বসাবো কত টাকা? এখানে 5 তারিখে ক্রয় বলছে 5 একক, প্রতি একক 5 টাকা 20 পয়সা করে। 5 একক 5 টাকা 20 পয়সা। তাহলে 5 একক 5 টাকা 20 পয়সা আমরা কি করব এখন? আমরা খেয়াল করি 5 টাকা 5 একক, আর হার কত টাকা? 5 টাকা 20 পয়সা। তাহলে 5 গুণ 5.20, তাহলে কত হবে? সরি, অঙ্কটা এখানে তোলা ভুল আছে হয়তো বা, এখানে 50 একক হবে। তো 5 একক হওয়ার কথা না, এটা 50 একক, এটাও 50 একক হবে। 50 একক হলে 50 গুণ কত? 5 টাকা 20 পয়সা। তাহলে কত হবে? 260 টাকা হবে। 260 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা খেয়াল করি, তাহলে আমরা ক্রয়ে কত পেলাম? 50 একক, হার হচ্ছে 5 টাকা 20 পয়সা, মূল্য হলো 260 টাকা। তাহলে এইটা আমরা এখন দেখো এই তারিখে তো কোনো ইস্যু বা নির্গমন নাই বিধায় আমরা এখন এইটা সরাসরি নিজে বসাই দিব, সিরিয়ালভাবে রাখবো যেন বুঝতে পারি যে কোনটা আগের কোনটা পরের। ধারাবাহিক না রাখলে বোঝা যাবে না যে কোনটা আগের কোনটা পরে আসছিল। তো এই ক্ষেত্রে আমরা এখন দেখো এটা আবার ক্লোজ করে দেব।
5 তারিখ ক্লোজ। এটা পরে বসায়, যদি মাইনাস থাকে তাহলে থাকতে পারে, সেই জন্য আমরা এখন বসাবো না। 10 তারিখ দেখো, ইস্যু কত? 120 একক। ইস্যু মানে কি? প্রোডাক্ট আমার গোডাউন থেকে বা গুদাম থেকে এটা চলে যাবে বা আউট হয়ে যাবে। তো এইখানে দেখো ইস্যু বা নির্গমনের ঘর আছে। ইস্যু বলেছে কত? 120 একক। তাহলে আমরা এখানে লিখবো ইস্যু কত একক? 10 তারিখে দেখো ইস্যু হচ্ছে 120 একক। তাহলে আমরা এখানে লিখবো 120। সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করব যে এটা পদ্ধতি হচ্ছে আগের মাল আগে ছাড়া পদ্ধতি। সবসময় খেয়াল রাখতে হবে যে কোন পদ্ধতিতে আমরা অঙ্ক করছি, সেটা পিপো পদ্ধতি না হচ্ছে লিপো পদ্ধতি। যদি ফিপো পদ্ধতি হয় তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো এখানে দেখো ফার্স্ট কোনটা? এটা হচ্ছে সেকেন্ড। ফার্স্টে কি আমাদের 120 আছে? 120 নাই। তাহলে আমরা কি করবো? এটা ভেঙে ভেঙে নেব। তাহলে আগের যেটা ছিল সেটা আগে বেচবো। তাহলে এখানে কত ছিল? 100 একক। রেট কত ছিল? সরি, এটা ইস্যুর ঘরে পরিমাণে ঘরে হবে 100 একক। কয় টাকা রেট? 5 টাকা। মূল্য কত? 500 টাকা। তাহলে আগের আমরা চলে গেল। এখন আমাদের মোট ইস্যু করতে বলেছি 120, কিন্তু আমাদের আগে ছিল হচ্ছে 100। তো 100 থাকার কারণে আমরা এখন আর 20 এখনও আছে। তাহলে আরও 20 কোথায় থেকে নিব? নিচের থেকে নেব, মানে দ্বিতীয় স্টেপে থেকে নিব। তাহলে এখানে 500-এর মধ্যে থেকে 20 নিলাম, সরি 50, এর থেকে 20 নিলাম। 20 নিলে কত হবে? ওই রেট 5 টাকা 20 পয়সা। তাহলে 5 টাকা 20 পয়সা। তাহলে 20 গুণ হচ্ছে 5 টাকা 20 পয়সা, 104 টাকা হয়। 104 টাকা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করি, দেখো আমাদের 120 একক ইস্যু করতে বললো, কিন্তু আমাদের আগের ছিল হচ্ছে 100, তার নিচের থেকে নিলাম 20। এখন দেখো ব্যালেন্স থাকে কত? কারণ এটা দেখো এটা শেষ হয়ে গেছে। এটা এই 100 থেকে আমরা সম্পূর্ণ কি করেছি? ইস্যু করে দিছি। এখন এর মধ্যে কি 50 থেকে আমরা 20 নিচ্ছি। এখন থাকে কত? ব্যালেন্সে থাকবে হচ্ছে 30 একক। এই রেট 20 টাকা। তাহলে 30 এককের 20 টাকা, 5 টাকা 20 পয়সা হলে 30 গুণ 5.20, 156 টাকা হয়। তাহলে আমরা এখানে ব্যালেন্সে থাকবে 156 টাকা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করি, তাহলে আমরা ইস্যু করলাম কি? আগের মাল আগে ছাড়া পদ্ধতিতে। আমরা এখানে ছিল 100 একক, আমাদের ছাড়তে বলেছি 120 একক। তাই কী করলাম? প্রথমে আগে ছাড়লাম, ছাড়ার পরে আমরা নিচের থেকে আবার নিলাম। তাহলে এখানে দেখাচ্ছে কত? 120 একক হচ্ছে। তাহলে এটা আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দিলাম। এরপরে দেখো কি বলছে, এটা গেল হচ্ছে 10 তারিখ। তারপরে বলছে 13 তারিখে ইস্যু 10 একক। কত একক? 10 একক। এটা তারিখ কত? 13 তারিখ। ইস্যু বলল 10 একক। তাহলে আমরা ইস্যুর ঘরে বসাবো 10 একক। যেহেতু একটাই প্রোডাক্ট আছে আমাদের গুদামে, একটাই প্রোডাক্ট আছে, মনে করো এই 30 একক আছে। 30 একক থেকে আমরা এখন ছাড়তে বললে কত একক? 10 একক। রেট কত হবে? 5 টাকা 20 পয়সা। তাহলে 10 গুণ 5.20, সবাই গুণ করি। 10 গুণ 5.20 যা হবে 52 টাকা হয়। তাহলে আমরা এটা 52 টাকা বসাবো। একটু খেয়াল করি, দেখো 30 একক থেকে আমরা আছে 30 যে একক পরিমাণ ছিল তার থেকে 10 ছেড়ে দিলাম। এখন তাহলে আমাদের গোডাউনে প্রোডাক্ট থাকে কত? প্রোডাক্ট থাকে দেখো 30-এর মধ্যে যদি 10 মাইনাস করি তাহলে আমাদের থাকে হচ্ছে প্রোডাক্ট 20 একক থাকে। এর রেট কত? 5.20। তাহলে 20 গুণ হচ্ছে 5.20 যেটা হবে সেটা দিয়ে গুণ করলে আমাদের এখন ব্যালেন্স দাঁড়াবে। তাহলে আমরা দেখো 20 গুণ 5.20, তাহলে টাকা দাঁড়াচ্ছে কত? 104 টাকা। এই হলো আমাদের ব্যালেন্স। এখন একটি গুদামে এখন এই পর্যন্ত 13 তারিখ পর্যন্ত হচ্ছে 104 একক, 104 টাকা মূল্য দেখাচ্ছে। এরপরে আমরা যাব 15 তারিখ। 15 তারিখ 15 তারিখে কি বলছে? ক্রয় 80 একক, প্রতি এককের মূল্য 5 টাকা 20 পয়সা টাকা দরে। তাহলে ক্রয় করলে কি হবে? প্রাপ্তি হবে। তাহলে আমরা লিখবো এখানে ক্রয়
ক্রয় কত একক? 80 একক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করি, 80 একক, মূল্য কত? 5 টাকা 50 পয়সা। তাহলে 80 গুণ 5 টাকা 50 পয়সা ব্যবহার করলে আমরা কত হবে? 80 গুণ 5.50, তাহলে টাকা দাঁড়াবে 440 টাকা। তাহলে আমরা 440 টাকা লিখব, ঠিক আছে? তাহলে এখানে হবে 440 টাকা। এখন দেখো এই জায়গায় আমরা খেয়াল করব সব সময়, আগের ব্যালেন্স ছিল কত? 20। তাহলে ওইটাকে আমরা ধারাবাহিক রাখবো, এটা 20 থাকবে, 5 টাকা 20 পয়সা ব্যালেন্স নেমে আসলো। এখন পরে যে গোডাউনে প্রোডাক্ট প্রবেশ করলো সেটা দেখো 80 একক, এর মূল্য 5 টাকা 20 পয়সা এবং এর দাম কত? 440 টাকা বা মূল্য 440 টাকা। এই গেল হচ্ছে 15 তারিখ পর্যন্ত। তাহলে আমরা এটা ক্লোজ করে দেব। 15-এর পরে দেখো 17 তারিখে ইস্যু 70 একক। তাহলে এইখানে দেখাবো 70 ইস্যু কত একক? 70। আমরা খেয়াল করব সব সময় যে কোনটা আগের পদ্ধতি। তাহলে আমরা এটা আগের মাল, এটা হচ্ছে পরের। তাহলে 20 হচ্ছে আগের। তাহলে আমরা যখন ইস্যু করব, আমাদের ইস্যু করতে বলেছে কত দেখতে হবে। এখানে আমাদের যেমন 17 তারিখে বলছি ইস্যু 70 একক। তাহলে আমরা 70 একক তো ওখান থেকে নিতে পারবো না, তাহলে কত নিতে পারবো? 20। তাহলে আমরা আগে 20কে ছাড়বো। 20 5 টাকা 20 পয়সা, দাম হচ্ছে 104 টাকা। তাহলে 70 মধ্যে যদি 20 ছাড়া যায়, আর কত বাকি আছে ছাড়তে? তাহলে বাকি আছে আমাদের দেখো 50 একক ছাড়তে বাকি আছে। 70 একক টোটাল ছাড়তে বলেছে, আমরা এখনও 50 একক কার মধ্যে থেকে নিব? 80-র মধ্যে থেকে নিব 50। তাহলে 50 রেট হচ্ছে 5 টাকা 20 পয়সা। তাহলে 50 কোণ হচ্ছে 5 টাকা 20 পয়সা। 50 গুণ 5.20, দাম আসে 260 টাকা। 260 টাকা। এখন আমরা খেয়াল করব, আমরা টোটাল প্রোডাক্ট ছাড়লাম হচ্ছে 70, থাকে কত এখন? দেখো 20 আগের ছিল, আগে ছাড়িয়ে দিলাম, 80 থেকে 50 নিচ্ছি, এখন থাকে কত? আর থাকে হচ্ছে 30 একক, 5 টাকা 20 পয়সা। 30 একক 5 টাকা 20 পয়সার দাম হয় 156 টাকা। তাহলে এটাও আমরা ক্লোজ করে দেব। এটা ক্লোজ করার পরে দেখো তারিখ কত আছে? 20 তারিখ। 20 তারিখে আবার ক্রয় বলছে, ক্রয় 100 একক, প্রতি একক 6 টাকা দরে। তাহলে ক্রয় কত? 100 একক, প্রতি একক কত? 6 টাকা দরে। তাহলে আমরা লিখব ক্রয়, বিবরণের ঘরে লিখব ক্রয়, ক্রয় হিসাব বা ক্রয় কত? 100 একক, রেট কত? 6 টাকা। তাহলে হবে কত? 600 টাকা। তো আমরা দেখি একটু, 100 গুণ 6 সমান কত হবে? 600 টাকা। 600 টাকা। তাহলে আগে কত ছিল আমরা ব্যালেন্সটা টানিয়ে দেবো। এখানে দেখো 30 ছিল, 5 টাকা 20 পয়সা ছিল, দাম ছিল 156 টাকা। আর পরে প্রবেশ করলো কত? 100 একক, রেট 6 টাকা, মূল্য কত? 600 টাকা। তাহলে এখানে 600। এই হলো আমাদের 20 তারিখে ক্রয় হিসাব গেল। এখন আমরা দেখি 20 তারিখের পরে কি বলছে? 27 তারিখ। 27 তারিখে এটা ঘাটতি 200 একক। তার আগে আমরা এটা ক্লোজ করে নিব। তাহলে এটা ক্লোজ করে নিই। তাহলে এটা আমরা ক্লোজ করে নিই। ঘাটতি কত একক বলছে? ঘাটতি বলছে 20 একক। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে ঘাটতি হলে এক্ষেত্রে আমরা দেখো ঘাটতি কখন যাই। ঘাটতি অনেক সময় দেখা যাচ্ছে যে একটি গুদামে যখন প্রোডাক্ট নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায় বা ক্ষয়ে যায়, তখন এটা ঘাটতি দেখাতে পারে। সেক্ষেত্রে আমাদের ঘাটতি হলে আমাদের কি হবে? এটা প্রোডাক্ট গোডাউন থেকে কমে যাবে। তাহলে আমরা এটা কোথায় বসাবো? ইস্যুর ঘরে বসাবো। তাহলে এখানে ইস্যু কত ঘাটতি? ঘাটতি হচ্ছে 20 একক। 20 এককের 20 একক ঘাটতি গেল। তাহলে এটা কি পদ্ধতি? ফিফো পদ্ধতি। ফিফো পদ্ধতি হলে আমরা এটা আগের থেকে ঘাটতি দেখাবো, আগের রেট নিব। তাহলে এটা কটা? 5 টাকা 20 পয়সা। তাহলে 5 টাকা 20 পয়সা। তাহলে আমরা খেয়াল করি, তাহলে 20 গুণ 5.20, তাহলে কত টাকা হবে? 104 টাকা হবে। তাহলে এটা আমরা হচ্ছে 104 টাকা বসালাম। এবার দেখো, তাহলে আমরা যদি 20 ঘাটতি গেছে কোথায় থেকে? 30 থেকে গেছে।
তাহলে আমরা এখন থাকি কত, এখন থাকি হচ্ছে 10, রেট কত 20। তাহলে 10 এককের দাম হচ্ছে 10 এককের দাম হবে 10 গুণ 5.20, 10 গুণ 5, 10 গুণ 5.20। তাহলে রেজাল্ট আসবে 52 টাকা, 52 টাকা। আর পরে যে প্রোডাক্টটা ছিল 106 টাকা রেট, দাম হচ্ছে 600 টাকা। তাহলে এইটা 27 তারিখ পর্যন্ত গেল। এরপরে দেখো হচ্ছে 30 তারিখ। 30 তারিখে বলছে ইস্যু, তার আগে আমরা এটা কি করব, ক্লোজ করে নেব। ক্লোজ করে নিলে, ক্লোজ করে নিলাম। এরপরে 30 তারিখ, 30 তারিখে বলছে ইস্যু 70 একক। ইস্যু কত একক, 70 একক। ইস্যু বলছে 70 একক। আমরা লিখবো হচ্ছে এখানে, সরি ঘাটতি লেখা হয়নি, ঘাটতি। ইস্যু হচ্ছে 70 একক, এখানে লিখবো ইস্যু কত একক, 70 একক। ইস্যু হলে কোথায়, এই তো এখানে। তাহলে আমরা এখানে দেখাবো আগে কত ছিল, 10, 10টা আগে ছাড়িয়ে দিতে হবে। 10 ইস্যু কত, 70। তাহলে এখানে আমরা 70-এর মধ্যে 10 গিয়েছে, 100 একক। তাহলে 100 থেকে আমরা এখন কত নিব, 10 যেহেতু নিচে আর নিতে হবে 60, তাহলে কত হবে, 70 হবে। 60 একক, 100 থেকে 60 নিব, রেট হচ্ছে 6। তাহলে 60 গুণ 60, 60 গুণ 6 কত হবে, 360 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করি, দেখো এখানে আমরা 10 আগের ছিল, আগের ছেড়ে দিয়েছি, এটা সম্পূর্ণ চলে গেল, এবং 100 থেকে নিলাম 60। এখন তো আমাদের ব্যালেন্স থাকবে হচ্ছে 40, তাই তো 40। এই 40 ব্যালেন্স থাকবে, তার রেট হচ্ছে 6 টাকা। 4 × 24, 240 টাকা হয়। দেখি একটু, 40 গুণ হচ্ছে 6, 240 টাকা, 240 টাকা হয়। এই হলো আমাদের 30 তারিখ পর্যন্ত মাল খতিয়ান বা হচ্ছে মজুদ মাল নিয়ন্ত্রণের সমাপ্ত। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখি আমরা, তাহলে এখানে মাল খতিয়ান হিসাবের ফিফো পদ্ধতিতে যে সমস্ত লেনদেনগুলো ছিল, সেই লেনদেনের আলোকে আমরা কি করলাম, এগুলা সমাপ্ত করলাম। এখন বিষয় হচ্ছে যে ক্লোজ করার পরে যোগ কোনগুলো টানবো। আসলে দেখো আমরা এটার যোগ সম্পূর্ণ টেনে রাখবো, 40, 6, 240 টাকা। আর এগুলার হচ্ছে শুধুমাত্র পরিমাণ, কত পরিমাণ এটা যোগ করতে পারবো, মূল্য কত পরিমাণ এটা যোগ করব। তাহলে আমরা এগুলো সমস্ত যোগ করতে পারবো, এগুলো সমস্ত যোগ করতে পারবো। তারপরে এখানে পরিমাণের ক্ষেত্রে এই পরিমাণ সমস্ত কত আমার, তাহলে আমরা কি করতে পারবো, যে এক নিমিষেই বলতে পারবো যে আসলে আমার প্রোডাক্ট এই 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কত পরিমাণ প্রাপ্তি হয়েছিল, মানে গোডাউনে প্রবেশ করছিল কত প্রোডাক্ট। তাহলে আমরা এটা সমস্ত যোগ করলে আমরা বলে দিতে পারবো যে এত প্রোডাক্ট কী হয়েছে। তাহলে আমরা এখানে যোগ করি, 100, 100, 200, 200, 330, 330 হয়। তারপরে এখানে দেখো আছে কত, 250, 80, 330 গেল। এরপরে এখানে মূল্য কত, তাহলে মূল্য হচ্ছে 500 টাকা, মূল্য হচ্ছে 260, মূল্য হচ্ছে 440, মূল্য হচ্ছে 600, মোট মূল্য দেখালো হচ্ছে 1800 টাকা। তাহলে আমরা খুব সহজে বলতে পারবো যে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের মজুদ মাল নিয়ন্ত্রণে কত প্রাপ্তি হয়েছিল। তাহলে আমরা বলতে পারবো 330 একক পরিমাণ মাল হয়েছিল এবং হচ্ছে মূল্য ছিল 1800 টাকা। তো এরকম ইস্যু কত হয়েছিল, তাহলে আমরা এটা যোগ করলে আমরাও ঠিক পেয়ে যাব। এগুলোতে সমস্ত যোগ করি যে আমরা কত ইস্যু হয়েছিল, তাহলে এগুলো যদি যোগ করে দেখা যায় এখানে কত পরিমাণ ইস্যু হয়েছিল এবং এই মূল্য কত ছিল, এত টাকা ছিল। আর এখন বর্তমানে ব্যালেন্স কত আছে সেটাও আমরা দেখো জানতে পারছি যে কিভাবে। 40 এখন সমস্ত প্রোডাক্ট দেওয়ার পরে ক্লোজিং বলা হয়,
বা হচ্ছে সমাপ্ত বা হচ্ছে সমাপনী বলা হয়। সমাপ্তি এখন আমাদের ব্যালেন্স কত আছে 40 একক, হার কত 6 টাকা এবং 240 টাকা আমাদের মূল্য দাঁড়াইছে। এটা আমরা এখন যখন মনে করো জানুয়ারি পরে ফেব্রুয়ারি মাস করব তখন এটা আমরা কি করব, এটা আমরা দেখাবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে যেটা বিষয় দেখালাম যে মজুদ মাল নিয়ন্ত্রণ কিভাবে করতে হবে একটি প্রতিষ্ঠানে, সেটা আমরা দেখালাম। আসলে প্রোডাকশন প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড কস্টিং এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটা জানা থাকলে একটি প্রতিষ্ঠানে তুমি খুব সহজে হিসাবগুলো রাখতে পারবে। তো আমরা যেহেতু আজকের মতো এখানে আমরা 2017 সালের যে অঙ্কটা সমাপ্ত ঘোষণা করলাম, তো সেই ক্ষেত্রে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। আর এরপরে আমরা এর থেকে আরও 2-1টা অঙ্ক করে তোমাদেরকে আরও ভালো করে বোঝাবো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।